তুলির চোখ ভরে এলো। এই বুঝি আরেকটু সুখ পেলেই আষাঢ়ে বর্ষণ হবে দু চোখ থেকে। সবার মুখে ফুটে উঠল হাসি। সামিরার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকলেও চোখে জমে আছে জল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রহর অতিবাহিত হওয়ার পথে। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আদ্র। ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা ভেবে চলেছে। ইনশিতার বিয়ের ডেট ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখে। বড় চাচা ক্ষমা চেয়েছেন অনেকবার, তবুও কিছু ভালো ঠেকছে না আদ্রর। সামিরার ব্যবহার আজ তাকে ভীষণ অবাক করেছে। মনে বাসা বেঁধেছে সন্দেহ। যে মেয়ে সারাক্ষণ মেসেজ কল দিয়ে জ্বালাতন করতো, বারবার ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হতো, তার এত সহজে মেনে নেওয়াটা স্বাভাবিক লাগছে না আদ্রর কাছে। রনকের সাথে ভালো করে কথাটা বলাটা জরুরি। বোনের জীবনটাকে অবহেলায় নেওয়া যাবে না কোনো ক্রমেই। তুলিকে নিজের হবু স্ত্রী বানিয়ে তৃপ্তির শ্বাস ফেললেও বাবার সাথেই প্রথম উচ্চস্বরে কথা বলে খারাপ লাগছে অনেক। আদ্র নিজে মাঝে মাঝে ভীষণ চমকে যায়, একটা পিচি মেয়ের জন্য কতটা ডেসপারেট হচ্ছে দিন দিন। সিগারেটে আরেকটা টান দিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি আছে তোমার মাঝে তুলা? ছোট্ট একটা মেয়ে তুমি, অথচ ধারালো তোমার দৃষ্টি। যতবারই তোমাকে লজ্জায় রাঙা মুখটা দেখি, নিমেষেই গায়েব হয়ে যায় আমার সব জেদ, রাগ, অভিমান। আমার মন বলে মায়াবিনী তুমি। এই যে হবু বর, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? অতি পরিচিত মধুর কণ্ঠ শুনে সিগারেটটা হাতের মুঠোয় চেপে ধরলো আদ্র। জ্বলে উঠলো হাতটা। তুলি বেলকনি টপকে আসতে নিলে কোমর আঁকড়ে ধরে নিজেই নিয়ে আসলো আদ্র। বুকের সাথে জড়িয়ে নরম স্বরে বলে উঠল, আবারও রিস্ক নিয়ে আসতে গেলে কেন? হাতে ব্যথা ভুলে গেলে? ওষুধ খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলে আসলাম, কিন্তু তুমি আমার কথা অমান্য করে চলে আসলে। আদ্রর বুকে মাথা রেখে তুলি জবাব দিল, আপনি আমাকে ক্ষমা করেছেন তো আদ্র? স্বস্তি পাচ্ছিলাম না আমি। এখনো খুব কষ্ট হয়। কিভাবে পারলাম আমি আপনাকে অবিশ্বাস করতে? তুমি আমার অস্তিত্বে বাস করো তুলা। আমি যতই রাগ করি, অভিমান করি, দিন শেষে একটাই সত্য, আমি তোমায় অনেক ভালোবাসি। আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না। আমি কখনো না থাকলে স্মৃতির পাতায়ও তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা। মনে হবে এই তো বর্তমানেও আমি তোমার অনুভবে, তোমার ভালোবেসে জড়িয়ে নিচ্ছি আমার বাহুতে। আদ্রর দেয়ালে ঘুষি মেরে ছিলে যাওয়া হাতটা নিজের হাতে নিল তুলি। আদ্রর মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্রর ঠোঁটে প্রশস্ত হাসি। ভালোবাসা কখনো যন্ত্রণা দেয় তো কখনো আবার ছোট্ট একটা হাসি ফোটানোর কারণ হয়ে দাঁড়ায়। তুলির একটু ভালোবাসায় তার প্রমাণ। হাতের মুঠো খুলতেই চোখ পড়লো জ্বলন্ত জায়গাটা। তখন আদ্র যে সিগারেট চেপে ধরেছিল হাতে, তা চোখ এড়ায়নি তুলির। মলিন হয়ে গেল চেহারাটা। মনে মনে বলে উঠল, আপনাকে শাসন করার বয়স আমার হয়নি আদ্র, তবে আপনার যন্ত্রণা নিঃশেষ করার বুঝটুকু আমার ঠিকই হয়েছে। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে কেড়ে নিব আপনার সবটুকু কষ্ট। হাতের ভাঁজে গভীর একটা চুমু খেলো তুলি। আদ্রের পায়ের উপর উঠে দুহাতে গলা জড়িয়ে প্রশ্ন করলো, আপনি আমাকে এত ভালোবাসেন কেন আদ্র? এক বিন্দু সুখ লাভের আশায় তোমার ভালোবাসাটা ভীষণ জরুরি, তাই। বাহিরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। বারান্দা দিয়ে সুরসুর করে হিমশীতল বাতাস এসে ঢুকছে রুমে। পুরো রুম জুড়ে ঠান্ডা হাওয়া বিরাজ করছে। হঠাৎ করে বৃষ্টির আগমনে কিঞ্চিত শীতল স্রোত অনুভব করলেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে তুলি। আদ্রতার সামনে বসে আছে স্কেল নিয়ে। হাতগুলো লাল হয়ে আছে বেচারির। এই নিয়ে 5বার স্কেলের বাড়ি খেতে হয়েছে। অপরাধ একটাই, বায়োলজি বেটে খাওয়ালেও এই মেয়ের মস্তিষ্কে ঢুকবে না। কার্ডিয়াক চক্রের অংশটা আদ্র অনেকবার বুঝিয়েছে, কিন্তু তুলি পড়ায় মনোযোগ না দিয়ে গালে হাত রেখে ব্যস্ত ছিল আদ্রকে অবলোকন করতে। 2 দিন পরে ক্লাস টেস্ট, কিন্তু এই মেয়ের পড়ালেখা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনোভাবে আদ্র এটা মেনে নিতে পারছে না। প্রথমবার আদ্র ভালোভাবে বুঝিয়ে পড়ায় মনোযোগ দিতে বললেও বারবার সেম কাজটাই করেছে তুলি। তুলির এরকম কাণ্ডে প্রচন্ড রেগে গেল আদ্র। আদ্র রাগ মানেই তো মহাবিপদ সংকেত। অবশেষে তাই হলো যা হওয়ার। স্কেলের বাড়ি খেয়ে এখন আহ্লাদি ভঙ্গিতে কাঁদতে ব্যস্ত তুলি। যদি একটু মায়া হয় আদ্রর, আর তাকে রেহাই দেয় এই বায়োলজি নামক পেইন থেকে। তাই কান্নার বেগ আরো বাড়িয়ে দিল। চোখ কটমট করে টেবিলে স্কেল দিয়ে জোরে একটা বাড়ি দিল আদ্র। কেঁপে উঠলো তুলি। চেয়ার থেকে উঠে দৌড় মারার প্রস্তুতি নিল। এই লোক সাংঘাতিক। বনের হিংস্র বাঘও বোধ হয় ওনার চেয়ে অনেক ভালো। কথাটা ভেবেই পা বাড়াতে নিলেই হাতটা টেনে ধরলো আদ্র। রাগী কণ্ঠে বলে উঠল, পালানোর চেষ্টা করবে না তুলা। পড়াটা কমপ্লিট করো জলদি, দেখো রাত 10টা বেজে গেছে। পড়াটা শেষ করো। ছলছল চোখে আদ্রর দিকে চাইলো তুলি। সাথে সাথে দু চোখ বন্ধ করে নিল আদ্র। চোখ বুজে টিস্যু এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, চোখ মুছে পড়ায় মনোযোগ দাও। আমি চোখ মেলে যদি তোমার চোখে এক ফোঁটা পানিও দেখি, এবার আর স্কেল দিয়ে মারবো না, সোজা ছাদ থেকে ফেলে দিব। আদ্রের হুমকি শুনে চোখ মুছে মিনমিন করে পড়তে লাগলো। আর চোখে আদ্রের দিকে চাইতে চোখ আটকে গেল আদ্র নীলাভ চোখে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসি। মিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় দেখতে থাকলে পড়বে কখন তুলা? আপনি এত সুন্দর হলে আমার চোখের কি দোষ বলুন তো ডাক্তার সাহেব? মন তো সারাক্ষণ আপনাকেই দেখতে চায়।
তুলির সোজাসাপটা জবাবে চমকে উঠল আদ্র। তুলির আবেগময় কথা তার মনে সবসময় অস্বাভাবিক ঝড় তোলে। এখনো হচ্ছে, ইচ্ছে করছে তুলিকে বুকের মাঝে চেপে ধরতে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আগলে রাখতে, নিজের হাতের মুঠোয় হাতটা আঁকড়ে ধরে বলতে, এত আবেগী কথা বলবে না তুলা। 27 বছরের যুবকটার জন্য কি তোমার একটুও মায়া হয় না? 17 বছরের এক কিশোরী কন্যা তুমি, অথচ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়া, আমার জীবনে ধেয়ে আসা এক প্রকাণ্ড ঝড় তুমি। তুলিকে পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। পা বাড়িয়ে দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসলো আবারও। তুলি জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই হাতটা টেনে লাল হয়ে যাওয়া হাতের ভাঁজে ঠোঁটের স্পর্শ বুলালো গভীরভাবে। তুলির হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরলো খুব যত্ন করে। ঈষৎ কেঁপে উঠল তুলি, শরীরের রন্ধে রন্ধে বয়ে গেল শিহরণ। আদ্রর হাতে নিবদ্ধ হাতটাও কাঁপতে লাগলো প্রচন্ড। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কোমল স্বরে বলে উঠল আদ্র, তোমার চোখের পানি ঠিক এখানটায় এসে আঘাত করেছে, এখনো মৃদু ব্যথা হচ্ছে। একটু আধটু শাসন না করলে তুমি পড়ায় মন দিতে পারতে না, তাই বুকে পাথর চেপে নিজের অস্তিত্বে একটুখানি ব্যথা দিয়েছি। এখন মনে হচ্ছে তোমাকে শাসনও করতে পারবো না আমি। দিন দিন ভীষণ দুর্বল হয়ে পড়ছে আমার হার্টটা, হৃদয় স্পন্দনও স্বাভাবিকভাবে হয় না। হাতটা ছেড়ে দিয়ে তুলির কপালে চুমু এঁকে দিল আদ্র। স্তব্ধ হয়ে বসে আছে তুলি, তার হাতটাও যে দুর্বল হয়ে পড়েছে। আদ্রর কথাগুলো কানে ঝংকার তুলে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। অক্ষি যুগল আটকে আছে আদ্রর যাওয়ার পানে, হাতটা এখনো কাঁপছে। আদ্র চলে যেতেই উঠে দাঁড়ালো। আমরিনের রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই তুলির চোখ গেল দরজায়। রাদীপ সাহেব দাঁড়িয়ে আছেন। তুলির মুখে হাসি ফুটে উঠল, আলতো হেসে বলল, ভেতরে আসুন খালু। রাদীপ সাহেব এসে চেয়ারে বসলেন। তুলি বিছানায় বসে নম্র স্বরে বলল, কিছু বলবেন খালু? হালকা হাসলেন তিনি। তুলির মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, তুই কি আমার সাথে রাগ করছিস মা? না খালু, রাগ করব কেন? আপনার সাথে আমার কোনো রাগ নেই। আমি জানি আপনি যা করেছেন সবার ভালোর কথা ভেবেই করেছেন। আমি আমার ছেলের ভালোটা বুঝতে পারি না মা। সব সময় আমার সব ডিসিশন চাপিয়ে দিয়েছে ওর উপর। সে তো অক্ষর রাগী মানুষ হয়েও আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছে সর্বদা। কোনোদিনও আমার কোনো কথার অবাধ্য হয়নি। তোর বেলায় হয়েছে, তোকে পাওয়ার জন্য আমার সামনে মাথা নত করে চোখের জল ফেলছে, কিন্তু আমি ওর এই আবদার মেনে নিতে পারিনি। আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি যে মেয়ের ভালো চেয়েছি এমনটা নয়, আমি আমার ছেলের ভালো চাইতে গিয়ে ওকে দিনের পর দিন কষ্ট দিয়ে ফেলছি। তুই তো আদ্রর থেকে বয়সে অনেক ছোট। আমার মনে হতো আদ্র মনে তোর জন্য জেগে ওঠা ভালোবাসাটা ভুল। নিজের ছেলের জন্য তো আমি তোর সাথে অন্যায় করতে পারি না। তোরও ভালো লাগা আছে, তোর মনের বয়সের সাথে কারো না কারো জন্য ভালোবাসা জাগতে পারে, সেটা ভেবে পিছিয়ে পড়ি আমি। সামিরার সাথে বিয়ে ঠিক করি। আমি ভাবছিলাম সামিরাকে বিয়ে করলে আদ্র ঠিক হয়ে যাবে, ভুলে যাবে তোকে। কিন্তু আমি ভুল ছিলাম, তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। আমি এখনো ভাবতেও পারিনি তুইও আদ্রকে ভালোবাসবি। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি ভালো বাবা হয়ে উঠতে পারিনি তুলি। নিজের ছেলের মনের কথা বুঝেও কঠোর হয়েছিলাম। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলেন আদ্রর বাবা। গম্ভীর মানুষগুলোকে সহজে কাঁদতে দেখা যায় না। কোনো চাপা কষ্টের কারণেই তাদের চোখ থেকে ঝরে পড়ে জল। মলিন চোখে তাকিয়ে রইল তুলি। বাবার বয়সে এই লোকটাকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে তার। কণ্ঠে জড়তা নিয়ে বলল, নিজেকে সামলান খালু। আদ্র ভাইয়া আপনাকে খুব ভালোবাসে। একবার কাছে টেনে নিন, দেখবেন আপনার ছেলে জমে থাকা সব কষ্ট অভিমান উধাও হয়ে গেছে। আপনি তো আমারও আদ্র ভাইয়ার ভালোই চেয়েছিলেন। এখন শুধু দোয়া করবেন আমাদের জন্য, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুই ঠিক তোর মায়ের মতো। তোর মাও ঠিক এমন করেই সান্ত্বনা দিত। যেদিন তোর খালার বিয়ের তারিখ নির্ধারণ হয়ে গিয়েছিল, আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তোর মা ভরসা দিয়েছিল আমার যে তোর খালার বিয়েটা হতেই দিবে না। বয়সে ছোট থাকলেও তোর মতোই বেশ সাহসী ছিল। তোর খালাকে আমার সাথে পালাতে সাহায্য করছে। আম্মু বলেছিল, তারপর নানা ভাই অনেক বকেছিল আম্মুকে, আর নানু তো অনেক মেরেছিল আম্মুকে। টানা 7 দিন গায়ে জ্বর ছিল আম্মুর। এসব শুনে সবাই তো হেসে কুটি কুটি। আমি অনেক খুশি, মন থেকে খুশি যে রানুর মেয়ে আমার ছেলের বউ হবে। প্রথমে চিন্তা থাকলেও এখন সব চিন্তা দূর হয়ে গেছে। আমার ছেলেটা তোর জন্য জীবন দিতেও পিছবে হবে না। ওকে কখনো কষ্ট দিস না মা। তোরা সুখে থাকলে আমি খুব শান্তি পাবো। আপনার ছেলের ধারের কাছেও কখনো কোনো কষ্ট দুঃখকে ঘেঁষতে দিব না খালু। দোয়া করবেন আমি যেন বেস্ট পুত্রবধূ হতে পারি।
তুলির কথায় হেসে দিলেন রাদীপ সাহেব। তুলিও হাসতে লাগলো তাল মিলিয়ে। আমাদের ভাবনা একটা গম্ভীর প্রকৃতির মানুষ হয়তো নিষ্ঠুর হয়, কিন্তু কখনো কখনো আড়ালে নরম প্রকৃতির একটা রূপও লুকিয়ে থাকে। নীল একটা শাড়ি হাতে নিয়ে আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখছে তুলি। আজ রিমি ও সাগরের গায়ে হলুদ হয়তো প্রবাহমান কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। শাড়িটা আজ বিকেলে এনে দিয়েছে আদ্র। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে লাজুক হাসলো তুলি। সায়রা বেগম দ্রুত পা চালিয়ে ছুটে এলো তুলির রুমে। ঢুকতে ঢুকতে বললেন, বাহ, বেশ সুন্দর লাগছে তোমার বৌমাকে। তা আঁচল মাথায় দিয়ে রাখলে চলবে? পড়তেও তো হবে। আদ্র তো চলে আসবে এখনই। লজ্জায় চুপসে গেল তুলি। শাড়িটা সায়রা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও খালামুনি, আমরিন যাবে না? ওর শরীরটা একটু খারাপ, কাল যাবে বিয়েতে। শাড়িটা পরাতে পরাতে জবাব দিলেন সায়রা বেগম। খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে তুলির দিকে মুগ্ধ নয়নে তাকালেন। তোকে একদম বউ বউ লাগছে তুলি। আমার তো এখনই ইচ্ছে করছে তোকে ধরে বেঁধে আমার ছেলেটার বউ বানিয়ে দিতে। শাড়িতে তোর বয়সটা ধরাই যায় না। আমার লজ্জা করছে খালামুনি, হেসে উঠলেন সায়রা বেগম। তারা দিয়ে চুলটা বেঁধে দিলেন সুন্দর করে। খোপায় গেঁথে দিলেন একটা সাদা গোলাপ। সম্পূর্ণ রেডি হয়ে তুলি নিচে নেমে এলো হাতে মোবাইলটা নিয়ে। সোফায় বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। বিকেলে এসে আদ্র আবারও হসপিটালে চলে গেছে। ফোনে মেসেজের আওয়াজ আসতে উঠে দাঁড়ালো তুলি। হাঁটতে হাঁটতে মেসেজটা ওপেন করতে মুখে ফুটে উঠলো হাসির ছাপ। তুলি জানতো মেসেজটা আদ্রই পাঠিয়েছে। ঝটপট গাড়ির কাছে চলে এসো তুলা। মেসেজটা পড়ে পায়ের গতি আরো বাড়িয়ে দিল তুলি। গাড়ির কাছে আসতেই দরজাটা খুলে দিল আদ্র। ভেতরে বসে আদ্রর দিকে চোখ ফিরিয়ে চাইতেই থমকে গেল তুলি। নীল পাঞ্জাবি পরেছে আদ্র, ফর্সা চেহারাতে নজর কাড়া হাসি। হয়তো হসপিটাল থেকে রেডি হয়ে এসেছে। তুলির চোখ চুরিয়ে যাচ্ছে বারবার, শত চেষ্টা করে চোখ সরাতে পারছে না সে। আদ্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি স্টার্ট দিতেই ধ্যান ভাঙলো তুলির। ধীর স্বরে বলে উঠল, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন আদ্র? তোমার দিকে তাকালে যে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তুলা। দৃষ্টি সামনে রেখেই ঘোর লাগা কণ্ঠে কথাটা বলল আদ্র। তুলি রোবটের ন্যায় চক্ষু স্থাপন করে রইল আদ্রের দিকে। আদ্রর কথার মানে বোঝার চেষ্টায় লেগে পড়েছে তার মস্তিষ্ক। সারা রাস্তায় আদ্রর দিকে তাকিয়ে পার করে দিল মেয়েটা। তবুও খোঁজ পেল না আদ্র সেই কথার মানে। গাড়ি থেকে বের হতে আদ্র মুচকি হেসে জিজ্ঞেস করলো, চোখ ব্যথা করছে না তো? তুলি যেন এখনো কোনো ঘোরের মাঝে ডুবে আছে। আনমনে মাথা নেড়ে না বুঝালো। আলতো হেসে তুলির এক হাত টেনে কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো আদ্র। মেয়েটা বড্ড অবুঝ। রিমি তুলিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। কেমন আছো তুলি? আলহামদুলিল্লাহ আপু, শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। তোমাকেও অগ্রিম শুভকামনা তোমারও আদ্রের বিয়ের জন্য। পায়েল, অন্তু, সাগর নিবিড় শুভকামনা জানালো। আফসোসের সুরে অন্তু আদ্রের দিকে তাকিয়ে বলল, ইস, কত কষ্টদায়ক যে অপেক্ষা করা। পিচ্চি মেয়েদের প্রেমে পড়লে এই এক জ্বালা। অপেক্ষা করতে থাকো, করতে করতে বুড়ো হয়ে যাও।